নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা রত্ন আকর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনতে চলেছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজের সপ্তম পর্ব। বর্ষা শেষ হইয়া আগামী পূজার আনন্দ এবং ম্যালেরিয়া ভীতি বাংলার পল্লী জননীর আকাশে বাতাসে এবং আলোকে উঁকি ঝুঁকি মারিতে লাগিল। রমেশও ঝড়ে পড়িল। গত বৎসর এই রাক্ষসীর আক্রমণকে সে উপেক্ষা করিয়াছিল, কিন্তু এই বৎসর আর পারিল না। 3 দিন জ্বর ভোগের পর আজ সকালে উঠিয়া খুব খানিকটা কুইনিন গিলিয়া লইয়া জানালার বাহিরে পীতাভ রৌদ্রের পানে চাহিয়া ভাবিতেছিল, গ্রামের এই সমস্ত অনাবশ্যক ডোবা ও জঙ্গলের বিরুদ্ধে গ্রামবাসীকে সচেতন করা সম্ভব কিনা। এই 3 দিন মাত্র জ্বর ভোগ করিয়াই সে স্পষ্ট বুঝিয়াছিল, যা হোক কিছু একটা করিতেই হইবে। মানুষ হইয়া সে যদি নিশ্চেষ্টভাবে থাকিয়া প্রতি বৎসর মাসের পর মাস মানুষকে এইভাবে রোগ ভোগ করিতে দেয়, ভগবান তাহাকে ক্ষমা করিবেন না। কয়েকদিন পূর্বে এই প্রসঙ্গ আলোচনা করিয়া সে এইটুকু বুঝিয়াছিল, ইহার ভীষণ অপকারিতা সম্বন্ধে গ্রামের লোকেরা যে একেবারেই অজ্ঞ তাহা নহে। কিন্তু পরের ডোবা বুঝাইয়া এবং জমির জঙ্গল কাটিয়া কেহই ঘরের খাইয়া বনের মোষ তাড়াইয়া বেড়াইতে রাজি নহে। যাহার নিজের ডোবা ও জঙ্গল আছে সে এই বলিয়া তর্ক করে যে এ সকল তাহার নিজের কৃত নহে, বাপ পিতামহের দিন হইতেই আছে। সুতরাং যাহাদের গরজ তাহারা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া লইতে পারে, তাহাতে আপত্তি নাই, কিন্তু নিজে সে এজন্য পয়সা এবং উদ্যম ব্যয় করিতে অপারগ। রমেশ সন্ধান লইয়া জানিয়াছিল, এমন অনেক গ্রাম পাশাপাশি আছে যেখানে একটা গ্রাম ম্যালেরিয়ায় উজাড় হইতেছে, অথচ আর একটায় ইহার প্রকোপ নাই বলিলেই হয়। ভাবিতেছিল, একটুকু সুস্থ হইলেই এইরূপ একটা গ্রাম সে নিজের চোখে গিয়া পরীক্ষা করিয়া আসিবে এবং তাহার পরে নিজের কর্তব্য স্থির করিবে। কারণ তাহার নিশ্চিত ধারণা জন্মিয়াছিল, এই ম্যালেরিয়াহীন গ্রামগুলির জল নিকাশের স্বাভাবিক সুবিধা কিছু আছেই, যাহা এমনই কাহারও দৃষ্টি আকর্ষণ না করিয়াও চেষ্টা করিয়া চোখে আঙুল দিয়া দেখাইয়া দিলে লোক দেখিতে পাইবে। অন্তত তাহার নিতান্ত অনুরক্ত পীরপুরের মুসলমান প্রজারা চক্ষু মেলিবেই। তাহার ইঞ্জিনিয়ারিং শিক্ষা এতদিন পরে এমন একটা মহৎ কাজে লাগাইবার সুযোগ উপস্থিত হইয়াছে মনে করিয়া সে মনে মনে প্রফুল্ল হইয়া উঠিল। ছোটবাবু! অকস্মাৎ কান্নার সুরে আহ্বান শুনিয়া রমেশ মহা বিস্ময়ে মুখ ফিরাইয়া দেখিল, ভৈরবাচার্য ঘরের উপর উপুর হইয়া পড়িয়া স্ত্রীলোকের ন্যায় ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে। তাহার 7-8 বৎসরের একটি কন্যা সঙ্গে আসিয়াছিল। বাপের সঙ্গে যোগ দিয়া তাহার চিৎকারে ঘর ভরিয়া উঠিল। দেখিতে দেখিতে বাড়ির লোক যে যেখানে ছিল দোরগোড়ায় আসিয়া ভিড় করিয়া দাঁড়াইল। রমেশ কেমন যেন একরকম হতবুদ্ধি হইয়া গেল। এই লোকটার কে মরিল, কি সর্বনাশ হইল, কাহাকে জিজ্ঞাসা করিবে, কেমন করিয়া কান্না থামাইবে, কিছুই যেন ঠাহুর করিতে পাইল না। গোপাল সরকার কাজ ফেলিয়া ছুটিয়া আসিয়াছিল। সে কাছে আসিয়া ভৈরবের
একটা হাত ধরিয়া টানিতেই ভৈরব উঠিয়া বসিয়া দুই বাহু দিয়া গোপালের গলা জড়াইয়া ধরিয়া ভয়ানক আর্তনাদ করিয়া উঠিল। এই লোকটা অতি অল্পতেই মেয়েদের মতো কাঁদিয়া ফেলে স্মরণ করিয়া রমেশ ক্রমশ যখন অধীর হইয়া উঠিতেছিল, এমন সময় গোপালের বহুবিধ সান্ত্বনা বাক্যে ভৈরব অবশেষে চোখ মুছিয়া কতকটা প্রকৃতিস্থ হইয়া বসিল এবং এই মহাশোকের হেতু বিবৃত করিতে প্রস্তুত হইল। বিবরণ শুনিয়া রমেশ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। এত বড় অত্যাচার কোথাও কোনো কালে সংঘটিত হইয়াছে বলিয়া সে কল্পনা করিতেও পারিল না। ব্যাপারটা এই, ভৈরবের সাক্ষ্যে ভজুয়া নিষ্কৃতি পাইলে তাহাকে পুলিশের সন্দেহ দৃষ্টির বহির্ভূত করিতে রমেশ তাহাকে তাহার দেশে পাঠাইয়া দিয়াছিল। আসামি পরিত্রাণ পাইল বটে, কিন্তু সাক্ষী ফাঁদে পড়িল। কেমন করিয়া যেন বাতাসে নিজের বিপদের বার্তা পাইয়া ভৈরব কাল সদরে গিয়া সন্ধান করিয়া লইয়া অবগত হইয়াছে যে দিন ৫-৬ পূর্বে বেনির খুড়শ্বশুর রাধানগরের সনত মুখুজ্জে ভৈরবের নামে সুদে আসলে ১১২৬ টাকা ৭ আনার ডিক্রি করিয়াছে এবং তাহার বাস্তুটা ক্রোক করিয়া নিলাম করিয়া লইয়াছে। ইহা একতরফা ডিক্রি নহে, যথারীতি সমন বাহির হইয়াছে। কে তাহা ভৈরবের নাম দস্তখত করিয়া গ্রহণ করিয়াছে এবং ধার্য দিনে আদালতে হাজির হইয়া নিজেকে ভৈরব বলিয়া স্বীকার করিয়া কবুল জবাব দিয়া আসিয়াছে। ইহার ঋণ মিথ্যা, আসামি মিথ্যা, ফরিয়াদি মিথ্যা। এই সর্বব্যাপী মিথ্যার আশ্রয়ে সবল দুর্বলের যথা সর্বস্ব আত্মসাৎ করিয়া তাহাকে পথের ভিখারি করিয়া বাহির করিয়া দিবার উদ্যোগ করিয়াছে। অথচ সরকারের আদালতে এই অত্যাচারের প্রতিকারের উপায় সহজ নহে। আইন মতো সমস্ত মিথ্যা ঋণ বিচারালয়ে গচ্ছিত না করিয়া কথাটি কহিবার জো নাই। মাথা খুঁড়িয়া মরিলেও কেহ তাহাতে কর্ণপাত করিবে না। কিন্তু এত টাকা দরিদ্র ভৈরব কোথায় পাইবে যে তাহা জমা দিয়া এই মহা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচারের প্রার্থনা করিয়া আত্মরক্ষা করিবে? সুতরাং রাজার আইন, আদালত, জজ, ম্যাজিস্ট্রেট সমস্ত মাথার উপর থাকিলেও দরিদ্র প্রতিদ্বন্দ্বীকে নিঃশব্দে মরিতে হইবে। অথচ সমস্তই যে বেনি ও গোবিন্দ গাঙ্গুলির কাজ তাহাতে কাহারও সন্দেহ মাত্র নাই এবং এই অত্যাচারের যত বড় দুর্গতি ভৈরবের অদৃষ্টে ঘটুক, গ্রামের সকলেই চুপি চুপি জল্পনা করিয়া ফিরিবে, কিন্তু একটি লোকও মাথা উঁচু করিয়া প্রকাশ্যে প্রতিবাদ করিবে না। কারণ তাহারা কাহারও সাতেও থাকে না, পাঁচেও থাকে না এবং পরের কথায় কথা কোয়া তাহারা ভালোই বাসে না। সে যাই হোক, রমেশ কিন্তু আজ নিঃসংশয়ে বুঝিল পল্লীবাসী দরিদ্র প্রজার উপর অসংকোচে অত্যাচার করিবার সাহস ইহারা কোথায় পায় এবং কেমন করিয়া পায় এবং কেমন করিয়া দেশের আইনকেই ইহারা কসাইয়ের ছুরির মতো ব্যবহার করিতে পারে। সুতরাং অর্থবল এবং কোটবুদ্ধি একদিকে যেমন তাহাদিগকে রাজার শাসন হইতে অব্যাহতি দেয়, মৃত সমাজও তেমনি অন্যদিকে তাহাদের দুষ্কৃতির কোনো দণ্ডবিধান করে না। তাই ইহারা সহস্র অন্যায় করিয়াও
সত্য ধর্মবিহীন মৃত পল্লী সমাজের মাথায় পা দিয়া এমন নিরুপদ্রবে এবং যথেচ্ছাচারে বাস করে। আজ তাহার জ্যাঠাইমার কথাগুলো বারংবার মনে পড়িতে লাগিল। সেদিন সেই যে তিনি মর্মান্তিক হাসি হাসিয়া বলিয়াছিলেন, রমেশ, চুলোই যাগে তোদের জাত বিচারের ভালো মন্দ ঝগড়াঝাটি। বাবা, শুধু আলো জেলে দে রে, শুধু আলো জেলে দে। গ্রামে গ্রামে লোক অন্ধকারে কানা হয়ে গেল, একবার কেবল তাদের চোখ মেলে দেখবার উপায়টা করে দে বাবা। তখন আপনি দেখতে পাবে তারা কোনটা কালো কোনটা ধলো। তিনি আরো বলিয়াছিলেন, যদি ফিরেই এসেছিস বাবা, তবে চলে আর যাস নে। তোরা মুখ ফিরিয়ে থাকিস বলেই তোদের পল্লী জননীর এই দুর্দশা। সত্যই তো, সে চলিয়া গেলে তো ইহার প্রতিকারের লেশ মাত্র উপায় থাকিত না। রমেশ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, হায় রে, এই আমাদের গর্বের ধন, বাংলার শুদ্ধ শান্ত ন্যায়নিষ্ঠ পল্লী সমাজ। একদিন হয়তো যখন ইহার প্রাণ ছিল, তখন দুষ্টের শাসন করিয়া আশ্রিত নরনারীকে সংসার যাত্রার পথে নির্বিঘ্নে বহন করিয়া চলিবার ইহার শক্তি ছিল। কিন্তু আজ ইহা মৃত। তথাপি অন্ধ পল্লীবাসীরা এই গুরুভার বিকৃত শবদেহটাকে পরিত্যাগ না করিয়া মিথ্যা মমতায় রাত্রি দিন মাথায় বহিয়া বহিয়া এমন দিনের পর দিন ক্লান্ত অবসন্ন ও নির্জীব হইয়া উঠিতেছে, কিছুতেই চক্ষু চাহিয়া দেখিতেছে না। যে বস্তু আর্তকে রক্ষা করে না, শুধু বিপন্ন করে, তাহাকে সমাজ বলিয়া কল্পনা করার মহাপাপ তাহাদিগকে নিয়ত রসাতলের পথেই টানিয়া নামাইতেছে। রমেশ আরও কিছুক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া সহসা যেন ধাক্কা খাইয়া উঠিয়া পড়িল এবং তৎক্ষণাৎ সমস্ত টাকাটার একখানা চেক লিখিয়া গোপাল সরকারের হাতে দিয়া কহিল, আপনি সমস্ত বিষয় নিজে ভালো করে জেনে টাকাটা জমা দিয়ে দেবেন এবং যেমন করে হোক পুনর্বিচারের সমস্ত বন্দোবস্ত ঠিক করে আসবেন। এমন ভয়ঙ্কর অত্যাচার করবার সাহস তাদের আর যেন কোনো দিন না হয়। চেক হাতে করিয়া গোপাল সরকার ও ভৈরব উভয়ই কিছুক্ষণ যেন বিহুবলের মতো চাহিয়া রহিল। রমেশ পুনর্বার যখন নিজের বক্তব্য ভালো করিয়া বুঝাইয়া কহিল এবং সে যে তামাশা করিতেছে না তা নিঃসন্দেহে বুঝা গেল, তখন অকস্মাৎ ভৈরব ছুটিয়া আসিয়া পাগলের ন্যায় রমেশের দুই পা চাপিয়া ধরিয়া কাঁদিয়া চেঁচাইয়া আশীর্বাদ করিয়া এমন কাণ্ড করিয়া তুলিল যে রমেশের অপেক্ষা অল্প বলশালী লোকের পক্ষে নিজেকে মুক্ত করিয়া লওয়া সেদিন একটা কঠিন কাজ হইত। কথাটা গ্রামময় প্রচারিত হইতে বিলম্ব ঘটিল না। সকলেই বুঝিল বেণী এবং গোবিন্দ এবার সহজে নিষ্কৃতি পাইবে না। ছোটবাবু যে তাহার চির শত্রুকে হাতে পাইবার জন্যই এত টাকা হাতছাড়া করিয়াছে, তাহা সকলেই বলা বলি করিতে লাগিল। কিন্তু এ কথা কাহারও কল্পনা করাও সম্ভবপর ছিল না যে দুর্বল ভৈরবের পরিবর্তে ভগবান তাহারই মাথার উপর এই গভীর দুষ্কৃতির গুরুভার তুলিয়া দিলেন যে তাহা স্বচ্ছন্দে বহিতে পারিবে। তারপর মাসখানেক গত হইয়াছে। ম্যালেরিয়ার বিরুদ্ধে মনে মনে যুদ্ধ ঘোষণা করিয়া রমেশ এই একটা মাস তাহার যন্ত্রতন্ত্র লইয়া এমনই উৎসাহের সহিত নানা স্থানে মাপ জপ করিয়া ফিরিতেছিল যে আগামীকালই যে ভৈরবের মোকদ্দমা
তাহা প্রায় ভুলিয়াই গিয়াছিল। আজ সন্ধ্যার প্রাক্কালে অকস্মাৎ সে কথা মনে পড়িয়া গেল। রোশন চৌকির সানাইয়ের সুরে চাকরের কাছে সংবাদ পাইয়া রমেশ আশ্চর্য হইয়া গেল যে আজ ভৈরব আচার্যের দৌহিত্রের অন্নপ্রাশন, অথচ সে তো কিছুই জানে না। শুনিতে পাইল ভৈরব আয়োজন মন্দ করে নাই, গ্রাম শুদ্ধ সমস্ত লোককেই নিমন্ত্রণ করিয়াছে, কিন্তু রমেশকে কেহ নিমন্ত্রণ করিতে আসিয়াছিল কিনা সে খবর বাড়িতে কেহই দিতে পারিল না। শুধু তাই নয়, তাহার স্মরণ হইল এত বড় একটা মামলা ভৈরবের মাথার উপর আসন্ন হইয়া থাকা সত্ত্বেও সে প্রায় ২০-২৫ দিনের মধ্যে একবার সাক্ষাৎ পর্যন্ত করিতে আসে নাই। ব্যাপার কি? কিন্তু এমন কথা তাহার মনে উদয় হইয়াও হইল না যে সংসারের সমস্ত লোকের মধ্যে ভৈরব তাহাকেই বাদ দিতে পারে। তাই নিজের এই অদ্ভুত আশঙ্কায় নিজেই লজ্জিত হইয়া রমেশ তখনই একটা চাদর কাঁধে ফেলিয়া একেবারে সোজাসুজি আচার্য বাড়ির উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল। বাহির হইতেই দেখিতে পাইল বেড়ার ধারে ২-৩টা গ্রামের কুকুর জড়ো হইয়া এঁটো কলা পাতা লইয়া বিবাদ করিতেছে, এবং অনতি দূরে রোশন চৌকিওয়ালারা আগুন জ্বালাইয়া তামাক খাইতেছে এবং বাদ্যভাণ্ড উত্তপ্ত করিতেছে। ভিতরে প্রবেশ করিয়া দেখিল উঠানে শতচ্ছিদ্রযুক্ত শামিয়ানা খাটানো এবং সমস্ত গ্রামের সম্বল ৫-৬টা কেরোসিনের বহু পুরাতন বাতি মুখুজ্জে ও ঘোষাল বাটি হইতে চাহিয়া আনিয়া জ্বালানো হইয়াছে। তাহারা স্বল্প আলোক এবং অপর্যাপ্ত ধূম উদ্গীরণ করিয়া সমস্ত স্থানটাকে দুর্গন্ধে পরিপূর্ণ করিয়া দিয়াছে। খাওয়ানো সমাধা হইয়া গিয়াছিল, বেশি লোক আর ছিল না। পাড়ার মুরব্বীরা তখন যাই যাই করিতেছিলেন এবং ধর্মদাস হরিহর রায়কে আরও একটুখানি বসিতে পীড়াপিড়ি করিতেছিলেন। গোবিন্দ গাঙ্গুলি একটুখানি সরিয়া বসিয়া কে একজন চাষার ছেলের সহিত নিরিবিলি আলাপে রত ছিলেন। এমনই সময়ে রমেশ দুঃস্বপ্নের মতো একেবারে প্রাঙ্গণের বুকের মাঝখানে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিবা মাত্র ইহাদের মুখও যেন এক মুহূর্তে মসি বর্ণ হইয়া গেল। শত্রুপক্ষীয় এই ২টা লোককে এই বাটিতেই এমনভাবে যোগ দিতে দেখিয়া রমেশের মুখও উজ্জ্বল হইয়া উঠিল না। কেহই তাহাকে অভ্যর্থনা করিয়া বসাইতে অগ্রসর হইল না, এমনকি একটা কথা পর্যন্ত কহিল না। ভৈরব নিজে সেখানে ছিল না। খানিক পরে সে বাটির ভিতর হইতে কি একটা কাজে বলি গোবিন্দদা বলিয়া বাহির হইয়াই উঠানের মাঝখানে যেন ভূত দেখিতে পাইল এবং পরক্ষণেই ছুটিয়া বাটির ভিতরে ঢুকিয়া পড়িল। রমেশ শুষ্ক মুখে একাকী যখন বাহির হইয়া আসিল তখন প্রচণ্ড বিস্ময়ে তাহার মন অসাড় হইয়া গিয়াছিল। পিছনে ডাক শুনিল, বাবা রমেশ। ফিরিয়া দেখিল দিনু হন হন করিয়া আসিতেছে। কাছে আসিয়া কহিল, চলো বাবা, বাড়ি চলো। রমেশ একটুখানি হাসিবার চেষ্টা করিল মাত্র। চলিতে চলিতে দিনু বলিতে লাগিল, তুমি ওর যে উপকার করেছ বাবা, সে ওর বাপ মা করতো না, এ কথা সবাই জানে, কিন্তু উপায় তো নেই।
কাচ্চা বাচ্চা নিয়ে আমাদের সকলেরই ঘর করতে হয়, তাই তোমাকে নেমন্তন্ন করতে গেলে, বুঝলে না বাবা, ভৈরবকেও তো নেহাত দোষ দেওয়া যায় না। তোমরা সব আজকালকার শহরের ছেলে, যাত্রার তেমন তো কিছুই মানতে চাও না, তাইতেই, বুঝলে না বাবা, দুদিন পরে ওর ছোট মেয়েটিও প্রায় 12 বছরের হলো, তো পার করতে হবে তো বাবা। আমাদের সমাজের কথা সবই তো জানো বাবা, বুঝলে না বাবা? রমেশ অধীরভাবে কহিল, আগে হ্যাঁ, বুঝেছি। রমেশের বাড়ির সদর দরজার কাছে দাঁড়াইয়া দিনু খুশি হইয়া কহিলেন, বুঝবে বই কি বাবা, তোমরা তো আর অবুঝ নও। ও ব্রাহ্মণকেই বা দোষ দিই কি করে? আমাদের বুড়ো মানুষের পরকালের চিন্তাটা, আগে হ্যাঁ, সে তো ঠিক কথা। বলিয়া রমেশ তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করিল। গ্রামের লোকে তাহাকে এক ঘরে করিয়াছে, তাহা বুঝিতে তাহার আর বাকি রহিল না। নিজের ঘরের মধ্যে আসিয়া ক্ষোভে অভিমানে তাহার দুই চক্ষু জ্বালা করিয়া উঠিল। আজ এইটা তাহার সবচেয়ে বেশি বাজিল যে বেণী ও গোবিন্দকেই ভৈরব আজ সমাদরে ডাকিয়া আনিয়াছে, এবং গ্রামের লোক সমস্ত জানিয়া শুনিয়াও ভৈরবের এই ব্যবহারটা শুধু মাপ করে নাই, সমাজের খাতিরে রমেশকে সে যে আহ্বান পর্যন্ত করে নাই, তাহার এই কাজটাকে প্রশংসার চোখে দেখিতেছে। হা ভগবান! সে একটা চৌকির উপর বসিয়া পড়িয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, এ কৃতজ্ঞ জাতের এ মহাপাতকের প্রায়শ্চিত্ত হবে কিসে? এত বড় নিষ্ঠুর অপমান কি ভগবান তুমি ক্ষমা করতে পারবে? এমনই একটা আশঙ্কা যে রমেশের মাথায় একেবারেই আসে নাই তাহা নহে। তথাপি পরদিন সন্ধ্যার সময় গোপাল সরকার সদর হইতে ফিরিয়া আসিয়া যখন সত্য সত্যই জানাইল যে ভৈরবাচার্য তাহাদের মাথার উপরেই কাঁঠাল ভাঙিয়া ভক্ষণ করিয়াছে, অর্থাৎ সে মোকদ্দমায় হাজির হয় নাই এবং তাহা একতরফা হইয়া ডিসমিস হইয়া গিয়া তাহাদের প্রদত্ত জমা টাকাটা বেণী প্রভৃতির হস্তগত হইয়াছে, তখন এক মুহূর্তেই রমেশের ক্রোধের শিখা বিদ্যুৎ বেগে তাহার পদতল হইতে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত জ্বলিয়া উঠিল। সেদিন ইহাদের জাল ও জুয়াচুরি দমন করিতে যে মিথ্যা ঋণ সে ভৈরবের হইয়া জমা দিয়াছিল, মহাপাপিষ্ট ভৈরব তাহার দ্বারাই নিজের মাথা বাঁচাইয়া লইয়া পুনরায় বেণীর সহিতই সখ্য স্থাপন করিয়াছে। তাহার এই কৃতজ্ঞতা কল্লকার অপমানকেও বহু ঊর্ধ্বে ছাপাইয়া আজ রমেশের মাথার ভিতরে প্রজ্বলিত হইতে লাগিল। রমেশ যেমন ছিল তেমনি খাড়া উঠিয়া বাহির হইয়া গেল। আত্মসংবরণের কথাটা তাহার মনেও হইল না। প্রভুর রক্তচক্ষু দেখিয়া ভীত হইয়া গোপাল জিজ্ঞাসা করিল, বাবু কি কোথাও যাচ্ছেন? আসছি বলিয়া রমেশ দ্রুত পদে চলিয়া গেল। ভৈরবের বহির বাটিতে ঢুকিয়া দেখিল কেহ নাই। ভিতরে প্রবেশ করিল। তখন আচার্য গৃহিণী সন্ধ্যাদীপ হাতে প্রাঙ্গণের তুলসী মঞ্চ মূলে আসিতেছিলেন। অকস্মাৎ রমেশকে সম্মুখে দেখিয়া একেবারে জড়সড় হইয়া গেলেন। সে কখনো আসে না, আজ কেন আসিয়াছে তাহা মনে করিতেই ভয়ে তাহার হৃৎপিণ্ড কণ্ঠের কাছে ঠেলিয়া আসিল। রমেশ তাহাকেই প্রশ্ন করিল, আচার্য মশাই কই? গৃহিণীর অব্যক্ত স্বরে যাহা বলিলেন তাহা শোনা গেল না বটে, কিন্তু বুঝা গেল তিনি ঘরে নাই।
রমেশের গায়ে একটা জামা অবধি ছিল না। সন্ধ্যার অস্পষ্ট আলোকে তাহার মুখও ভালো দেখা যাইতেছিল না। এমন সময়ে ভৈরবের বড় মেয়ে লক্ষ্মী ছেলে কোলে গৃহের বাহির হইয়াই এই অপরিচিত লোকটাকে দেখিয়া মাকে জিজ্ঞাসা করিল, কে মা? তাহার জননী পরিচয় দিতে পারিলেন না। রমেশও কথা কহিল না। লক্ষ্মী ভয় পাইয়া চেঁচাইয়া ডাকিল, বাবা, কে একটা লোক উঠানে এসে দাঁড়িয়েছে, কথা কয় না। কে রে? বলিয়া সাড়া দিয়া তাহার পিতা ঘরের বাহিরে আসিয়াই একেবারে কাঠ হইয়া গেল। সন্ধ্যার ম্লান ছায়াতেও সেই দীর্ঘ ঋজ দেহ চিনিতে তাহার বাকি রহিল না। রমেশ কঠোর স্বরে ডাকিল, নেমে আসুন। বলিয়া তৎক্ষণাৎ নিজেই উঠিয়া গিয়া বজ্র মুষ্টিতে ভৈরবের একটা হাত ধরিয়া ফেলিল। কহিল, কেন এমন কাজ করলেন? ভৈরব কাঁদিয়া উঠিল, মেরে ফেললে রে লক্ষ্মী, বেণীবাবুকে খবর দে। সঙ্গে সঙ্গে বাড়ি শুদ্ধ ছেলে মেয়ে চেঁচাইয়া কাঁদিয়া উঠিল এবং চোখের পলকে সন্ধ্যার নীরবতা বিদীর্ণ করিয়া বহু কণ্ঠের গগনভেদী কান্নার রোলে সমস্ত পাড়া ত্রস্ত হইয়া উঠিল। রমেশ তাহাকে একটা প্রচণ্ড ঝাঁকানি দিয়া কহিল, চুপ, বলুন কেন এ কাজ করলেন? ভৈরব উত্তর দেবার চেষ্টা মাত্র না করিয়া একভাবে চিৎকার করিয়া গলা ফাটাইতে লাগিল এবং নিজেকে মুক্ত করিবার জন্য টানা হেঁচড়া করিতে লাগিল। দেখিতে দেখিতে পাড়ার মেয়ে পুরুষে প্রাঙ্গণ পরিপূর্ণ হইয়া গেল এবং তামাশা দেখিতে আরও বহু লোক ভিড় করিয়া ভিতরে ঢুকিতে ঠেলাঠেলি করিতে লাগিল। কিন্তু ক্রোধান্ধ রমেশ সেদিকে লক্ষ্যই করিল না। শত চক্ষুর কৌতূহলী দৃষ্টির সম্মুখে দাঁড়াইয়া সে উন্মত্তের মতো ভৈরবকে ধরিয়া একভাবে নাড়া দিতে লাগিল। একে রমেশের গায়ের জোর অতিরঞ্জিত হইয়া প্রবাদের মতো দাঁড়াইয়াছিল। তাহাতে তাহার চোখের পানে চাহিয়া এই একবারই লোকের মধ্যে এমন সাহস কাহারও হইল না যে হতভাগ্য ভৈরবকে ছাড়াইয়া দেয়। গোবিন্দ বাড়ি ঢুকিয়াই ভিড়ের মধ্যে মিশিয়া গেল। বেণী উকি মারিয়াই সরিতেছিল। ভৈরব দেখিতে পাইয়া কাঁদিয়া উঠিল, বড়বাবু, বড়বাবু। বড়বাবু কিন্তু কর্ণপাত করিল না। চোখের নিমেষে কোথায় মিলাইয়া গেল। সহসা জনতার মধ্যে একটুখানি পথের মতো হইল। পরক্ষণেই রমা দ্রুত পদে আসিয়া রমেশের হাত চাপিয়া ধরিল। কহিল, হয়েছে, এবার ছেড়ে দাও। রমেশ তাহার প্রতি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া কহিল, কেন? রমার দাঁতে দাঁত চাপিয়া অস্ফুট ক্রুদ্ধ কণ্ঠে বলিল, এত লোকের মাঝখানে তোমার লজ্জা করে না, কিন্তু আমি যে লজ্জায় মরে যাই। রমেশ প্রাঙ্গণপূর্ণ লোকের পানে চাহিয়া তৎক্ষণাৎ ভৈরবের হাত ছাড়িয়া দিল। রমেশ তেমনি মৃদু স্বরে কহিল, বাড়ি যাও। রমা দ্বিরুক্তি না করিয়া বাহির হইয়া গেল। হঠাৎ এ যেন একটা ভোজবাজি হইয়া গেল। কিন্তু সে চলিয়া গেলে রমার প্রতি তাহার এই নিরতিশয় বাধ্যতায় সবাই যেন কি একরকম মুখ চাওয়াচাই করিতে লাগিল এবং এমন জিনিসটার এত আড়ম্বরে আরম্ভ হইয়া এভাবে শেষ হইয়া যাওয়াটায় পাড়ার লোকের কাহারও যেন মনোপুত হইল না। লোকজন চলিয়া গেল। গোবিন্দ গাঙ্গুলি আত্মপ্রকাশ করিয়া একটা আঙুল তুলিয়া মুখখানা অতিরিক্ত গম্ভীর করিয়া কহিল, বাড়ি চড়াও হয়ে যে আধমরা করে দিয়ে গেল, এর কি করবে সেই পরামর্শ করো। ভৈরব দুই হাঁটু বুকের কাছে জড়ো করিয়া বসিয়া হাঁপাইতেছিল।
নিরুপায়ভাবে বেনির মুখপানে চাহিল। রমা তখনও যায় নাই। বেনির অভিপ্রায় অনুমান করিয়া তাড়াতাড়ি কহিল, কিন্তু এ পক্ষের দোষও তো কম নেই বরদা। তাছাড়া হয়েছেই বা কি যে এই নিয়ে হইচই করতে হবে? বেনি ভয়ানক আশ্চর্য হইয়া কহিল, বলো কি রমা? ভৈরবের বড় মেয়ে তখনও একটা খুঁটি আশ্রয় করিয়া দাঁড়াইয়া কাঁদিতেছিল। সে দলিতা ফণিনীর মতো একেবারে গর্জাইয়া উঠিল, তুমি তো ওর হয়ে বলবেই রমা দিদি। তোমার বাপকে কেউ ঘরে ঢুকে মেরে গেলে কি করতে বলো তো? তাহার গর্জনে রমা প্রথমটা চমকাইয়া গেল। সে যে পিতার মুক্তির জন্য কৃতজ্ঞ নয় তা না হয় হইল, কিন্তু তাহার তীব্রতার ভিতর হইতে এমন একটা কটু শ্লেষের ঝাঁঝ আসিয়া রমার গায়ে লাগিল যে সে পর মুহূর্তেই জ্বলিয়া উঠিল, কিন্তু আত্মসংবরণ করিয়া কহিল, আমার বাপ ও তোমার বাপে অনেক তফাৎ লক্ষ্মী, তুমি সে তুলনা করো না। কিন্তু আমি কারো হয়েই কোনো কথা বলিনি, ভালোর জন্যই বলেছিলাম। লক্ষ্মী পাড়া গাঁয়ের মেয়ে, ঝগড়ায় অপটু নহে। সে তাড়াইয়া আসিয়া বলিল, বটে, ওর হয়ে কোঁদল করতে তোমার লজ্জা করে না? বড় লোকের মেয়ে বলে কেউ ভয়ে কথা কয় না, নইলে কে না শুনেছে। তুমি বলে তাই মুখ দেখাও, আর কেউ হলে গলায় দড়ি দিত। বেনি লক্ষ্মীকে একটা তাড়া দিয়া বলিল, তুই থাম না লক্ষ্মী, কাজ কি ওসব কথায়? লক্ষ্মী কহিল, কাজ নেই কেন? যার জন্য বাবাকে এত দুঃখ পেতে হলো তার হয়ে উনি কোঁদল করবেন। বাবা যদি মারা যেতেন? রমা নিমেষের জন্য স্তম্ভিত হইয়া গিয়াছিল মাত্র। বেনির কৃত্রিম ক্রোধের স্বর তাহাকে আবার প্রজ্বলিত করিয়া দিল। সে লক্ষ্মীর প্রতি চাহিয়া কহিল, লক্ষ্মী, ওর মতো লোকের হাতে মরতে পাওয়াও ভাগ্যের কথা। আজ মারা পড়লে তোমার বাবা স্বর্গে যেতে পারত। লক্ষ্মীও জ্বলিয়া উঠিয়া কহিল, ও তাইতেই বুঝি মরেছ রমা দিদি? রমা আর জবাব দিল না। তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইয়া বেনির প্রতি চাহিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু কথাটা কি তুমি বলো তো বরদা? বলিয়া সে এক দৃষ্টে চাহিয়া রহিল। তাহার দৃষ্টি যেন অন্ধকার ভেদ করিয়া বেনির বুকের ভিতর পর্যন্ত দেখিতে লাগিল। বেনি ক্ষুব্ধভাবে বলিল, কি করে জানবো বোন? লোকে কত কথা বলে, তাতে কান দিলে তো চলে না। লোকে কি বলে? বেনি পরম তাচ্ছিল্যভাবে কহিল, বললেই বা রমা, লোকের কথাতে তো আর গায়ে ফোসকা পড়ে না, বলুক না। তাহার এই কপট সহানুভূতি রমা টের পাইল। এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, তোমার গায়ে হয়তো কিছুতেই ফোসকা পড়ে না, কিন্তু সকলের গায়ে তো গন্ডারের চামড়া নেই। কিন্তু লোককে এ কথা বলাচ্ছে কে? তুমি? আমি? রমা ভিতরে দুর্নিবার ক্রোধ সংবরণ করিয়া বলিল, তুমি ছাড়া আর কেউ নয়। পৃথিবীতে কোনো দুষ্কর্মই তো তোমার বাকি নেই। চুরি, জুয়াচুরি, জাল, ঘরে আগুন দেওয়া সবই হয়ে গেছে, এটাই বা বাকি থাকে কেন? বেনি হতবুদ্ধি হইয়া হঠাৎ কথা কহিতেই পারিল না। রমা কহিল, মেয়ে মানুষের এর বড় সর্বনাশ যে আর নাই সে বুঝবার তোমার সাধ্য নেই, কিন্তু জিজ্ঞাসা করি, এ কলঙ্ক রটিয়ে তোমার লাভ কি? বেনি ভীত হইয়া বলিল, আমার লাভ কি হবে? লোকে যদি তোমাকে রমেশের বাড়ি থেকে ভোরবেলা বার হতে দেখে আমি কি করব? রমা সে কথায় কর্ণপাত না করিয়া বলিতে লাগিল, এত লোকের সামনে
আমি আর বলতে চাইনি, কিন্তু তুমি মনে করো না বরদা, তোমার মনের ভাব আমি টের পাইনি। কিন্তু এ নিশ্চয়ই জেনো, আমি মরবার আগে তোমাকেও জ্যান্ত রেখে যাব না। আচার্য গৃহিণী এতক্ষণ নিঃশব্দে কোথাও দাঁড়াইয়াছিলেন। সরিয়া আসিয়া রমার একটা বাহু ধরিয়া ঘোমটার ভিতর হইতে মৃদু স্বরে বলিলেন, পাগল হয়েছ মা? এখানে তোমাকে না জানে কে? নিজের কন্যার উদ্দেশ্যে বলিলেন, লক্ষ্মী, মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের নামে অপবাদ দিস নে রে, ধর্ম সইবেন না। আজ ইনি তোদের যে উপকার করেছেন, তোরা মানুষের মেয়ে হলে তা টের পেতিস, বলিয়া টানিয়া রমাকে ঘরে লইয়া গেলেন। আচার্য গৃহিণীর স্বামীর উদ্দেশ্যে এই কঠোর শ্লেষ এবং নিরপেক্ষ সত্যবাদিতায় উপস্থিত সকলেই যেন কুণ্ঠিত হইয়া সরিয়া পড়িল। এই ঘটনার কার্যকরণ যত বড় এবং যাই হোক, নিজের কদাকার অসংযমে রমেশের শিক্ষিত ভদ্র অন্তঃকরণ সম্পূর্ণ 2টা দিন এমনই সংকুচিত হইয়া রহিল যে সে বাটির বাহির হইতেই পারিল না। তথাপি এত লোকের মধ্য হইতে রমা যে স্বেচ্ছায় তাহার লজ্জার অংশ লইতে আসিয়াছিল, এই চিন্তাটা তাহার সমস্ত লজ্জার কালো মেঘের গায়ে দিগন্তলুপ্ত অতি ঈষৎ বিদ্যুৎ স্ফুরণের মতো ক্ষণে ক্ষণে যেন সৌন্দর্য ও মাধুর্যের দীপ্ত রেখা আঁকিয়া দিতেছিল। তাই তাহার গ্লানির মধ্যেও পরিতৃপ্তির আনন্দ ছিল। এই দুঃখ ও সুখের বেদনা লইয়া সে যখন আরও কিছুদিন তাহার নির্জন গৃহের মধ্যে অজ্ঞাতবাসের সংকল্প করিতেছিল, তখন তাহাকে উপলক্ষ করিয়া বাহিরে যে আর একজনের মাথার উপর নিরবিচ্ছিন্ন লজ্জা ও অপমানের পাহাড় ভাঙিয়া পড়িয়াতেছিল, তাহা সে স্বপ্নেও ভাবে নাই। কিন্তু লুকাইয়া থাকিবার সুযোগ তাহার ঘটিল না। আজ বৈকালে পীরপুরের মুসলমান প্রজারা তাহাদের পঞ্চায়েতের বৈঠকে উপস্থিত হইবার জন্য তাহাকে ডাকিতে আসিল। এই বৈঠকের আয়োজন রমেশ নিজেই কিছুদিন পূর্বে করিয়া আসিয়াছিল। সেই মতো তাহারা আজ একত্র হইয়া ছোটবাবুর জন্যই অপেক্ষা করিয়া বসিয়া আছে বলিয়া যখন সংবাদ দিয়া গেল, তখন তাহাকে যাইবার জন্য উঠিতে হইল। কেন তাহা বলিতেছি, রমেশ সন্ধান লইয়া জানিয়াছিল প্রত্যেক গ্রামেই কৃষকদিগের মধ্যে দরিদ্রের সংখ্যা অত্যন্ত অধিক। অনেকেরই এক ফোঁটা জমি জায়গা নাই, পরের জমিতে খাজনা দিয়া বাস করে এবং পরের জমিতে জন খাটিয়া উদরান্নের সংস্থান করে। দুদিন কাজ না পাইলে কিংবা অসুখে বিসুখে কাজ করিতে না পারিলেই সপরিবারে উপবাস করে। খোঁজ করিয়া আরও অবগত হইয়াছিল যে ইহাদের অনেকেরই একদিন সঙ্গতি ছিল, শুধু ঋণের দায়েই সমস্ত গিয়াছে। ঋণের অব্যবস্থাও সোজা নয়। মহাজনেরা জমি বাঁধা রাখিয়া ঋণ দেয় এবং সুদের হার এত অধিক যে একেবারে যে কোনো কৃষক সামাজিক ক্রিয়াকর্মের দায়েই হোক বা অনাবৃষ্টি অতিবৃষ্টির জন্যই হোক ঋণ করিতে বাধ্য হয়, সে আর সামলাইয়া উঠিতে পারে না। প্রতি বৎসরেই তাহাকে সেই মহাজনের দ্বারে গিয়া হাত পাতিতে হয়। এ বিষয়ে হিন্দু মুসলমানের একই অবস্থা, কারণ মহাজনেরা প্রায় হিন্দু। রমেশ শহরে থাকিতে এ সম্বন্ধে বই পড়িয়া যাহা জানিয়াছিল, গ্রামে আসিয়া তাহাই চোখে দেখিয়া
প্রথমটা একেবারে অভিভূত হইয়া পড়িল। তাহার অনেক টাকা ব্যাংকে পড়িয়াছিল। এই টাকা এবং আরো কিছু টাকা সংগ্রহ করিয়া এই সকল দুর্ভাগাদের মহাজনের কবল হইতে উদ্ধার করিতে সে কোমর বাঁধিয়া লাগিল। কিন্তু দুই একটা কাজ করিয়াই ধাক্কা খাইয়া দেখিল যে এই সকল দরিদ্রদিগকে সে যতটা অসহায় এবং কৃপা পাত্র বলিয়া ভাবিয়াছিল, অনেক সময়ই তাহা ঠিক নয়। ইহারা দরিদ্র, নিরুপায় এবং অল্প বুদ্ধিজীবী বটে, কিন্তু বজ্জাতি বুদ্ধিতে ইহারা কম নহে। ধার করিয়া শোধ না দিবার প্রবৃত্তি ইহাদের যথেষ্ট প্রবল। অধিকাংশ ক্ষেত্রেই সরলও নয়, সাধুও নয়। মিথ্যা বলিতে ইহারা অধোবদন হয় না এবং ফাঁকি দিতে জানে। প্রতিবেশীর স্ত্রী কন্যার সম্বন্ধে সৌন্দর্য চর্চার শখও মন্দ নাই। পুরুষের বিবাহ হওয়া কঠিন, অথচ নানা বয়সের বিধবার প্রতি গৃহস্থ ভারাক্রান্ত। তাই নৈতিক স্বাস্থ্য অতিশয় দূষিত। সমাজ ইহাদিগের আছে, তাহার শাসনও কম নয়। কিন্তু পুলিশের সহিত চোরের যে সম্বন্ধ, সমাজের সহিত ইহারা ঠিক সেই সম্বন্ধই পাতিয়া রাখিয়াছে। অথচ সর্বসমেত ইহারা এমন পীড়িত, এত দুর্বল, এমন নিঃস্ব যে রাগ করিয়া বসিয়া থাকাও অসম্ভব। বিদ্রোহী বিপদগামী সন্তানের প্রতি পিতার মনোভাব যা হয়, রমেশের অন্তরটা ঠিক তেমনই করিতেছিল বলিয়াই আজিকার সন্ধ্যায় সে পীরপুরের নূতন স্কুল ঘরে পঞ্চায়েত আহ্বান করিয়াছিল। কিছুক্ষণ হইল সন্ধ্যার ঝাপসা ঘোর কাটিয়া গিয়া দশমীর জ্যোৎস্নায় জানলার বাহিরে মুক্ত প্রান্তরের এদিক ওদিক ভরিয়া গিয়াছিল। সেই দিকে চাহিয়া রমেশ যাইবার জন্য প্রস্তুত হইয়াও যাই যাই করিয়া বিলম্ব করিতেছিল। এমন সময়ে রমা আসিয়া তাহার দৌড় গোড়ায় দাঁড়াইল। যে স্থানটায় আলো ছিল না, রমেশ বাটির দাসী মনে করিয়া কহিল, কি চাও? আপনি কি বাইরে যাচ্ছেন? রমেশ চমকাইয়া উঠিয়া কহিল, এ কি রমা, এমন সময় যে? যে হেতু তাহাকে সন্ধ্যার আশ্রয় গ্রহণ করিতে হইয়াছিল তাহা বলা বাহুল্য, কিন্তু যে জন্য সে আসিয়াছিল সে অনেক কথা। অথচ কি করিয়া যে আরম্ভ করিবে ভাবিয়া না পাইয়া রমা স্থির হইয়া রহিল। রমেশও কথা কহিতে পারিল না। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া রমা প্রশ্ন করিল, আপনার শরীর এখন কেমন আছে? ভালো নয়, আবার রোজ রাত্রেই জ্বর হচ্ছে। তাহলে কিছুদিন বাইরে ঘুরে এলে তো ভালো হয়। রমেশ হাসিয়া কহিল, ভালো তো হয় জানি, কিন্তু যাই কি করে? তাহার হাসি দেখিয়া রমা বিরক্ত হইল, কহিল, আপনি বলবেন আপনার অনেক কাজ, কিন্তু এমন কি কাজ আছে যা নিজের শরীরের চেয়েও বড়? রমেশ পূর্বের মতোই হাসিয়া জবাব দিল, নিজের দেহটা যে ছোট জিনিস তা আমি বলিনি, কিন্তু এমন কাজ মানুষের আছে যা এই দেহটার চেয়ে অনেক বড়, কিন্তু সে তো তুমি বুঝবে না রমা। রমা মাথা নাড়িয়া কহিল, আমি বুঝতেও চাইনে, কিন্তু আপনাকে আর কোথাও যেতেই হবে। সরকার মশাইকে বলে দিয়ে যান, আমি তার কাজকর্ম দেখব। রমেশ বিস্মিত হইয়া কহিল, তুমি আমার কাজকর্ম দেখবে? কিন্তু কিন্তু কি? কিন্তু কি জানো রমা,
আমি তোমাকে বিশ্বাস করতে পারবো কি? রমা অসংকোচে তৎক্ষণাৎ কহিল, ইতরে পারে না, কিন্তু আপনি পারবেন। তাহার দৃঢ় কণ্ঠের এই অভাবনীয় উক্তিতে রমেশ বিস্ময়ে স্তব্ধ হইয়া গেল। ক্ষণেকের মৌন থাকিয়া বলিল, আচ্ছা, ভেবে দেখি। রমা মাথা নাড়িয়া কহিল, না, ভাবার সময় নেই, আজই আপনাকে আর কোথাও যেতে হবে। না গেলে বলিতে বলিতেই সে স্পষ্ট অনুভব করিল রমেশ বিচলিত হইয়া উঠিয়াছে। কারণ অকস্মাৎ এমন করিয়া না পলাইলে বিপদ যে কি ঘটিতে পারে তাহা অনুমান করা কঠিন নয়। রমেশ ঠিকই অনুমান করিল, কিন্তু আত্মসংবরণ করিয়া কহিল, ভালো, তাই যদি যাই তাতে তোমার লাভ কি? আমাকে বিপদে ফেলতে তুমি নিজেও তো কম চেষ্টা করনি যে আজ আর একটা বিপদে সতর্ক করতে এসেছ। সেসব কাণ্ড এত পুরনো হয়নি যে তোমার মনে নেই। বরং খুলে বলো, আমি গেলে তোমার নিজের কি সুবিধে হয়? আমি চলে যেতে হয়তো রাজি হতেও পারি। বলিয়া সে যে উত্তরের প্রত্যাশায় রমার অস্পষ্ট মুখের প্রতি চাহিয়া রহিল তাহা পাইল না। কত বড় অভিমান যে রমার বুক জুড়িয়া উচ্ছ্বসিত হইয়া উঠিল তাহাও জানা গেল না। রমেশের নিষ্ঠুর বিদ্রূপের আঘাতে মুখ যে তাহার কিরূপ বিবর্ণ হইয়া রহিল তাহাও অন্ধকারে লক্ষ্যগোচর হইল না। কিছুক্ষণ স্থির হইয়া রমা আপনাকে সামলাইয়া লইল, পরে কহিল, আচ্ছা, খুলেই বলছি, আপনি গেলে আমার লাভ কিছুই নেই, কিন্তু না গেলে অনেক ক্ষতি। আমাকে সাক্ষী দিতে হবে। রমেশ শুষ্ক হইয়া কহিল, এই, কিন্তু সাক্ষী না দিলে? রমা একটুখানি থামিয়া কহিল, না দিলে দুদিন পরে আমার মহামায়া পুজোয় কেউ আসবে না, আমার যতীনের উপনয়নে কেউ খাবে না, আমার বার ব্রত এরূপ দুর্ঘটনার সম্ভাবনা স্মরণমাত্র রমা শিহরিয়া উঠিল। রমেশের আর না শুনিলেও চলিত, কিন্তু থাকিতে পারিল না। কহিল, তারপরে? রমা ব্যাকুল হইয়া বলিল, তারও পরে? না, তুমি যাও, আমি মিনতি করছি রমেশদা, আমাকে সব দিকে নষ্ট করো না। তুমি যাও, যাও এদেশ থেকে। কিছুক্ষণ পর্যন্ত উভয়ে নীরব হইয়া রহিল। ইতিপূর্বে যেখানে যে কোনো অবস্থায় হোক রমাকে দেখিলেই রমেশের বুকের রক্ত অশান্ত হইয়া উঠিত। মনে মনে শত যুক্তি প্রয়োগ করিয়া নিজের অন্তরকে সহস্র কটূক্তি করিয়াও তাহাকে শান্ত করিতে পারিত না। হৃদয়ের এই নীরব বিরুদ্ধতায় সে দুঃখ পাইত, লজ্জা অনুভব করিত, ক্রুদ্ধ হইয়া উঠিত, কিন্তু কিছুতেই তাহাকে বশে আনিতে পারিত না। বিশেষ করিয়া আজ এইমাত্র নিজের গৃহের মধ্যে সেই রমাকে অকস্মাৎ একাকিনী উপস্থিত হইতে দেখিয়া কল্লকার কথা স্মরণ করিয়াই তাহার হৃদয় চাঞ্চল্য একেবারে উদ্যম হইয়া উঠিয়াছিল। রমার শেষ কথায় এত দিন পরে আজ সেই হৃদয় স্থির হইল। রমার ভয় ব্যাকুল নির্বুদ্ধতায় অখণ্ড স্বার্থপরতার চেহারা এতই সুস্পষ্ট হইয়া উঠিল যে তাহার অন্ধ হৃদয়ের আজ চোখ খুলিয়া গেল। রমেশ গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, আচ্ছা, তাই হবে, কিন্তু আজ আর সময় নেই। কারণ আমার পালাবার হেতুটা যত বড়ই তোমার কাছে হোক, আজ রাত্রিটা আমার কাছে তোমার চেয়েও গুরুতর। তোমার দাসীকে ডাকো।
আমাকে এখনই বার হতে হবে। রমা আস্তে আস্তে বলিল, আজ কি কোনো মতেই যাওয়া হতে পারে না? না। তোমার দাসী গেল কোথায়? কেউ আমার সঙ্গে আসেনি। রমেশ আশ্চর্য হইয়া বলিল, সে কি কথা? এখানে একা এলে কোন সাহসে? একজন দাসী পর্যন্ত সঙ্গে করে আনুনি? রমা তেমনি মৃদু স্বরে কহিল, তাতেই বা কি হতো? সেও তো আমাকে তোমার হাত থেকে রক্ষা করতে পারতো না। তা না পারুক, লোকের মিথ্যা দুর্নাম থেকে তো বাঁচতে পারতে। রাত্রি কম হয়নি রানী? সেই বহু দিনের বিস্মৃত নাম। রমা সহসা বলিতে গেল, দুর্নামের বাকি নেই রমেশদা। কিন্তু আপনাকে সংবরণ করিয়া শুধু কহিল, তাতেও ফল হতো না রমেশদা। অন্ধকার রাত্রি নয়, আমি বেশ যেতে পারব বলিয়া আর কোনো কথার জন্য অপেক্ষা না করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজের ৭ম পর্ব। এর পরবর্তী পর্বগুলি শুনতে এবং আমাদের সঙ্গে জুড়ে থাকতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।